Assalamu alaikum. Welcome back to my channel Support and Resistance. আমি গত ক্লাসে রমজান স্পেশাল হিসেবে আপনাদেরকে একটা ভিডিও প্রোভাইড করছিলাম, কিন্তু অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনারা অনেকেই সেই ভিডিওটা ক্লিয়ারলি বুঝছেন, আবার অনেকে বুঝেন নাই। আবার অনেকের কোয়েশ্চেন যে ভাইয়া এখানে ভলিউমটা কেন কাজ করতেছে, ভলিউমটা কেন হাই দেখবো। আবার অনেকে কোয়েশ্চেন করছে যে ভাইয়া আমাদের যে লেভেলটা আছে সেই লেভেলটা যদি ব্রেক করে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আর লেভেলটা ব্রেক করলে কেন আমরা ট্রেড নিতে পারবো না, সেখানে আমাদের ট্রেডের অপরচুনিটিটা কেন থাকবে না। তো আজকে আমি মূলত আপনাদের সঙ্গে আমি গত ক্লাসের যে স্ট্র্যাটেজিটা দিয়েছি সেই স্ট্র্যাটেজিটার আমি ডিটেইলস আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ। গতদিন যেহেতু ক্লাসের টাইম কম ছিল এজন্য আমি ওইটা ডিসকাশন করতে পারি নাই। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের মূলত যে ভিডিওটা হবে সেটা হবে আমাদের গত ক্লাসের স্ট্র্যাটেজিটার বলতে পারেন সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, অর্থাৎ আমরা যে একটা স্ট্র্যাটেজিটা পেয়েছি সেই স্ট্র্যাটেজিটা আমরা মুখস্থ বিদ্যা হিসেবে মার্কেটে অ্যাপ্লাই করব, না সেই স্ট্র্যাটেজিটা আমরা বুঝে শুনে অ্যাপ্লাই করব। তো সেটার উপরে আমাদের আজকের ক্লাসটা হবে। তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আপনারা যদি ক্লাসটা রেগুলার এবং মন দিয়ে যদি আপনারা ক্লাসটা দেখেন এবং বুঝতে পারেন তাহলে আশা করা যায় আপনাদের ছোটখাটো ফিল্টারিং গুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তাছাড়াও যদি না পারেন তাহলে তো ভাই তো আছে আপনাদের সঙ্গে অলওয়েজ। তো আমরা প্রথমে আমাদের স্ট্র্যাটেজিটার ভেতরে ঢুকে যাই। আমরা প্রথমে যে স্ট্র্যাটেজিটার যে সিস্টেমটা ছিল সেই সম্পর্কে আমরা আলাপ আলোচনা করি। তো প্রথমে আমাদের স্ট্র্যাটেজিটার যে নিয়মটা ছিল সেটা হচ্ছে আমাদের আগে স্ট্রং সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স খুঁজে বের করতে হবে। স্ট্রং সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স থেকে মূলত আমাদের এই স্ট্র্যাটেজি ট্রেডগুলা নিতে হয়। তো দেখেন স্ট্রং সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স থেকে যদি আমরা ট্রেড নিই তো মনে করেন যে এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট বা রেসিস্ট্যান্স। সবসময় মনে রাখবেন একটা স্ট্রং সাপোর্ট বা রেসিস্ট্যান্স, অর্থাৎ এইটা যদি একটা স্ট্রং সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স হয়ে থাকে তাহলে এই লেভেলটা অবশ্যই কোনো না কোনো একটা বিষয়ের বা কোনো না কোনো একটা ক্ষেত্রের মার্কেটের কোনো না কোনো একটা অবস্থার একটা কি পয়েন্ট। অর্থাৎ মার্কেটের কোনো একটা কি পয়েন্ট যদি না হয়ে থাকে, মার্কেটের কোনো লেভেল যদি মার্কেটের কি পয়েন্ট না হয়ে থাকে বা কি লেভেল না হয়ে থাকে তাহলে সেটা কখনোই একটা স্ট্রং সাপোর্ট বা রেসিস্ট্যান্স হইতে পারে না। কারণ মার্কেটে আমাদের বহুত সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স বহুত লেভেল আছে। তো সাধারণত যেই লেভেলগুলো আমাদের কি পয়েন্টের সঙ্গে অ্যাডজাস্ট হয় সেই লেভেলটাই আমাদের স্ট্রং সাপোর্ট বা রেসিস্ট্যান্স হিসেবে ধরা হয়। তো এটা মনে করেন যে আমাদের একটা কি পয়েন্টের লেভেল, যেটা প্রিভিয়াস কোনো একটা ক্ষেত্রে কি পয়েন্টের লেভেল বা কি পয়েন্টের একটা স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিটার নিয়ম ছিল এটা যদি কোনো একটা সাপোর্ট হয়ে থাকে তাহলে মার্কেটের সেখানে একটা হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল দেওয়া লাগবে। যেহেতু এটা আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল সুতরাং আমাদের এখানে একটা স্ট্রং হ্যামার ক্যান্ডেল দেওয়া লাগবে। তো আমাদের স্ট্র্যাটেজিটা ছিল কি যে হ্যামার ক্যান্ডেলটার এখান থেকে এই লেভেলের ভেতর থেকেই রিজেকশন নেওয়া লাগবে, অর্থাৎ এই যে এই রিজেকশনটা অর্থাৎ যে শ্যাডো সেই শ্যাডোটা অবশ্যই আমাদের এই লেভেলের মধ্যে থেকেই নিতে হবে, লেভেলকে ব্রেক করা যাবে না। তো প্রথম সাইকোলজিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে একটা মার্কেটে আপনারা জানেন কিনা আমি জানি না, তবে আমি বলছি একটা মার্কেটে একটা হ্যামার ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। একটা মার্কেটে মনে করেন যে এটা হচ্ছে একটা ক্যান্ডেলের শুরু হইলো। তো এখানে যদি শুরু হয় তাহলে মার্কেটে যদি সেলার প্রেসার থাকে তাহলে মার্কেট সেই সেলার প্রেসারের কারণে ক্যান্ডেলটাকে নিচে নামাতে থাকে, এইভাবে এভাবে করে নিচে নামাতে থাকে। নিচে নামাতে 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 যখন সেই সেলার প্রেসারের বিরুদ্ধে কোনো বায়ার প্রেসার ঢুকে পড়ে এবং সেই সেলার প্রেসারের থেকে বায়ার প্রেসারটা বেশি হয়ে যায় তখন মার্কেট যতদূর নামছিল ততদূর আবার টেনে উপরের দিকে নিয়ে যায়। তো এই যে মার্কেট যে টেনে উপরের দিকে নিয়ে গেল তার মানে মার্কেটে এতদূর নামছিল। তো এই যে এতদূর নামছিল তো তার তো কোনো একটা
অস্তিত্ব বজায় রাখা লাগবে, অর্থাৎ সে এতদূর আসছিল তার তো একটা প্রমাণ লাগবে। তো সেই প্রমাণের জন্য মার্কেট মূলত এতদূর একটা শ্যাডো তৈরি করে। তাহলে ওভারঅল আমরা কি বুঝলাম? ওভারঅল আমরা বুঝলাম যে কোনো একটা হ্যামার ক্যান্ডেল হওয়ার অর্থ হচ্ছে যে সেই ক্যান্ডেলের মধ্যে ফার্স্টে কারা এন্ট্রি করছিল? সবার ফার্স্টে এন্ট্রি করছিল সেলাররা। কারা এন্ট্রি করছিল? সেলাররা এন্ট্রি করছিল। কিন্তু সেলাররা এন্ট্রি করার পরে সেই ক্যান্ডেলটাকে বা সেই মার্কেটটাকে তারা নিজেরা স্টেবল রাখতে পারি নাই, অর্থাৎ সেলাররা সেখানে ফেল হয়ে গেছে। যখনই সেলাররা ফেল হয়ে যায় তখনই সেখানে মার্কেটের নিয়ম অনুসারে বায়াররা প্রবেশ করে। বায়াররা এত পরিমাণে প্রবেশ করছে যে মার্কেটটাকে টেনে আবার সেই উপরের দিকে নিয়ে গেছে। আর যেই উপরের দিকে নিয়ে যায় তখনই সেটা একটা হ্যামার ক্যান্ডেল হিসেবে প্রকাশ পায়। তাহলে একটা হ্যামার ক্যান্ডেল মানেই কিন্তু একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল। যেহেতু একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, তাহলে এইটার তো এর পরে তো একটা বায়ার ক্যান্ডেল আমরা এক্সপেক্ট করতে পারি, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি সেই হ্যামার ক্যান্ডেলের মধ্যে সেলাররা প্রবেশ করছিল এবং পরবর্তীতে বায়াররা এসে মার্কেটটারে উপরে নিয়ে গেছে। এইটা আমরা বুঝবো কিভাবে? অনেক ক্ষেত্রে হয় কি, সেলাররা কম প্রবেশ করে মার্কেটের মধ্যে, সেলাররা কম প্রবেশ করে এবং বায়াররাও কম প্রবেশ করে। অর্থাৎ সেলার প্রেসারও কম থাকে, বায়ার প্রেসারও কম থাকে, যার ফলে মার্কেট একটা সুন্দর হ্যামার ক্যান্ডেল দেয়। মার্কেট একটা সুন্দর হ্যামার ক্যান্ডেল দেয় ঠিকই, কিন্তু তারপরে আর মার্কেট সেই পরের ক্যান্ডেলটাকে আর বাইরে নিয়ে যেতে পারে না। কিন্তু যখনই আমরা দেখব যে সেই হ্যামার ক্যান্ডেলের নিচে একটা বড় ভলিউম আছে, তখনই আমরা বুঝবো যে মার্কেটে সেলারের প্রেসারও বেশি ছিল এবং পরবর্তীতে বায়ারের প্রেসারও বেশি আছে। অর্থাৎ ভলিউম কি? ভলিউম কিন্তু সাধারণ একটা টুলস না, বা ভলিউম সাধারণ একটা ইন্ডিকেটর না যে আপনারা এটাকে একটা বইয়ের লিখা মুখস্থ বিদ্যা, বইয়ের লিখা কোন একটা প্যারাগ্রাফ বা কম্পোজিশনের মতো মুখস্থ করে ফেলবেন যে ভলিউম যদি হাই হয় তাহলে সেখানে প্রেসার বেশি, ভলিউম যদি কম হয় তাহলে সেখানে প্রেসার কম। আপনাকে বিষয়টা ফিল করতে হবে, আপনাকে বিষয়টা অনুধাবন করতে হবে যে এখানে যে অ্যাকচুয়ালি ভলিউমটা হইল, এই যে ভলিউমটা হইল, সেই ভলিউমটা অ্যাকচুয়ালি কিসের জন্য হইল? এই ভলিউমটা কি সেলারের প্রেসারের জন্য ভলিউমটা হইছে, না বায়ারের প্রেসারের জন্য ভলিউমটা হইছে? আর এই জন্য আপনাকে মার্কেটের ক্যান্ডেলের সঙ্গে ভলিউমটাকে মিলাইয়ে নিতে হবে, মিক্সিং করে নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আমি কিন্তু ভিডিওর ফার্স্টেই বলে দিছি যে আমাদের আজকের ক্লাসটা গত ক্লাসের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটার সাইকোলজি নিয়ে, অর্থাৎ সেই স্ট্র্যাটেজিটা আমরা সেন্টিমেন্ট হিসাবে কিভাবে ব্যবহার করব, আমাদের সাইকোলজিক্যাল হিসেবে আমরা কিভাবে এই স্ট্র্যাটেজিটাকে আমরা ফিল্টারিং করতে পারবো। তো যেহেতু ফার্স্টে এই ক্যান্ডেলটা মনে করেন, এই ক্যান্ডেলটা ফার্স্টে মনে করেন যে একটা ক্যান্ডেল হওয়া শুরু করলো এবং তার ফলে ক্যান্ডেলের ভেতরে সেলার প্রবেশ করছে এবং মার্কেটকে টেনে এত দূর আনছিল। টেনে এত দূর আনার ফলে মার্কেটে আবার বায়ার প্রবেশ করছে এবং মার্কেটকে টেনে উপরের দিকে নিয়ে গেছে, এবং যার ফলে এখানে একটা কি ক্যান্ডেল হয়েছে? এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। এবং যেহেতু এর মধ্যে বেশি পরিমাণে সেলার এন্ট্রি করছিল এবং পরবর্তীতে সেই বেশি পরিমাণে সেলারকে টক্কর দেওয়ার জন্য বেশি পরিমাণে বায়ার প্রবেশ করছে, যার ফলে তার ভলিউমটা বেশি হয়েছে। আপনারা হুবহু মার্কেটে অনেক হ্যামার ক্যান্ডেল দেখবেন, কিন্তু যাদের ভলিউমটা লো, তাদের ভলিউমটা লো কেন? তাদের ভলিউমটা লো হচ্ছে সেখানে সেলারও কম প্রবেশ করছিল, যার ফলে মার্কেটকে টেনে তোলার জন্য বায়ারকে কম পরিমাণে প্রবেশ করা লাগছিল। বিষয়টা হচ্ছে এমন যে মনে করেন আপনারা দাঁড়িপাল্লাতে এক সাইডে যদি 5 কেজির একটা পাথর দেন এবং অপর সাইডে আপনাকে ওই 5 কেজির পাথরের থেকে বেশি পরিমাণে ওজন আপনাকে না দিলে কিন্তু অপর দিকের পাল্লাটা কিন্তু নিচের দিকে নামবে না, বা অপর দিকের পাল্লাটা সমান করার জন্য আপনাকে ঠিক 5 কেজি পরিমাণেই ওখানে পণ্য বা প্রোডাক্ট দেওয়া লাগবে। তো
যদি আপনার মার্কেটে মনে করেন যে 2 কেজি পরিমাণে আপনি একটা পাথর দিলেন, মানে সেলার প্রেসারের জন্য 2 কেজি দিলেন, তাহলে আপনাকে সেখানে 2 কেজি পরিমাণে পণ্য দেওয়া লাগবে। তাহলে সেখানে কি? সেখানে টোটাল যে দাঁড়িপাল্লা সেটার কিন্তু ভরটা বেশি হইল না। সেখানে কিন্তু ওজনটা বেশি হইল না। কিন্তু আপনি যদি 15 কেজি বা 20 কেজি এক সাইডে যদি আপনি 15 কেজি বা 20 কেজি দিয়ে রাখেন, এটা মনে করেন দাঁড়িপাল্লা। সেই দাঁড়িপাল্লার আপনি যদি এক সাইডে 20 কেজি দেন বা 50 কেজি দেন, তাহলে আপনাকে এই লেভেলটা সমান করার জন্য অবশ্যই 20 কেজি বা 50 কেজি পরিমাণ মাল বা প্রোডাক্ট আপনাকে রাখা লাগবে। না হলে কিন্তু আপনি এটাকে সমান করতে পারবেন না। ঠিক তেমনি যেহেতু আপনি এখানে বেশি পরিমাণে প্রোডাক্ট দিচ্ছেন, তার মানে এই টোটাল পাল্লাটার ভর বা ওজন কিন্তু অনেক বেশি পরিমাণে হয়ে যাবে। তখন কিন্তু আপনার এই যে এটাকে ধরে রাখতে আপনার যেমন কষ্ট হয়, ঠিক তেমনি মার্কেটে যখন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয় এবং সেখানে বেশি পরিমাণে সেলার প্রবেশ করে এবং সেই বেশি পরিমাণে সেলারকে টক্কর দেওয়ার জন্য যখন বেশি পরিমাণে বায়ার প্রবেশ করে, তখন সেইটার ভর বা সেটার ওজনটাকে ভলিউম প্রকাশ করে। তার মানে আমরা বুঝলাম ভলিউম বেশি হওয়ার কারণে আমাদের মার্কেটে বায়ারের প্রেসারটা বেশি হয়ে গেছে। এবার আসি আমি ২ নম্বর পয়েন্ট, যে কেন ভাইয়া আমাদেরকে এই লেভেলটাকে কেন ব্রেক করা যাবে না? অর্থাৎ এই যে লেভেলটা ভাইয়া দিছেন, যে কি পয়েন্টের যে লেভেল, এই লেভেলটাকে ব্রেক করলে কেন আমরা ট্রেড নিতে পারবো না? দেখেন, এই লেভেলটাকে ব্রেক করার অর্থ কি জানেন? এই লেভেলটাকে ব্রেক করার অর্থ হচ্ছে, এটা তো একটা কি পয়েন্ট। এটা যেহেতু একটা কি পয়েন্ট, আচ্ছা আমি মার্কেট না, আমি আপনাকে বাস্তবিক অর্থে একটা জিনিস বোঝাই। মনে করেন যে ভাইয়া আপনি একটা আহ একটা দেওয়াল তৈরি করলেন, ইট দিয়ে একটা দেওয়াল তৈরি করলেন এবং সেই দেওয়ালটাকে আপনি দেওয়ালের উপরে আপনি একটা বল ছুড়ে দিলেন। তো দেওয়ালের উপরে আপনি যখন একটা বল ছুড়ে দিবেন, সেই বলটা যদি দেওয়াল থেকে ড্রপ খেয়ে ব্যাক আসে, তাহলে আপনি কি করতে পারবেন? আপনি কি বুঝলেন? যে এই দেওয়ালটা মোটামুটি শক্ত আছে। তার মানে আমি এরপরে যদি আরো কোনো প্রেশার আমি ক্রিয়েট করি বা আমি যদি সেখানে আরো বেশি প্রেশার দিই, তাহলেও আমার এই দেওয়ালটা শক্ত হয়ে থাকবে বা আমি এই দেওয়ালটাকে ব্যবহার করতে পারবো। আমি এই ওয়ালটাকে ব্যবহার করতে পারবো। কিন্তু আপনি মনে করেন যে একটা দেওয়াল তৈরি করলেন, সেই দেওয়ালের উপরে আপনি একটা বল ছুড়ে দিলেন, কিন্তু সেই দেওয়ালটা ভেঙে বলটা বের হয়ে গেল। তাহলে আপনি এটা দ্বারা কি বুঝলেন? আপনি এটা দ্বারা বুঝলেন যে আমার তৈরি দেওয়ালটা বা আমার তৈরি ওয়ালটা সাধারণত খুব একটা হার্ড হয়নি। তাহলে আমি যদি এরপরে আর বেশি কোনো প্রেশার আমি এখানে দেই, তাহলে দেওয়ালটা বেশি পরিমাণে গর্ত হয়ে যাবে এবং এই দেওয়ালটা ভেঙে যেতে পারে। তো ওই দেওয়ালটা বা ওই ওয়ালটাকে আপনি কি পয়েন্টের লেভেল হিসাবে আপনি ধরে নেন। যদি আপনার এই হ্যামার ক্যান্ডেলের শ্যাডোটা যদি এই কি পয়েন্টের লেভেলটাকে ব্রেক করে, তাহলে এটা দ্বারা বোঝায় যে এর পরের যে ক্যান্ডেলটা তৈরি হবে, সেই ক্যান্ডেলটা ডাউনের দিকেই প্রবাহিত হতে পারে। কারণ আপনার দেওয়াল তো ফুটো হয়ে গেছে। আপনার কি পয়েন্ট বা আপনার কি লেভেলটা ফুটো হয়ে গেছে অলরেডি। তাহলে আপনি এর পরে আপনি কিভাবে ভাবলেন বা কিভাবে আপনি চিন্তা করলেন যে আপনি এরপরে আপের জন্য ট্রেড নিবেন? আপনি আপনি এরপরে আপের জন্য ট্রেড নিতে পারবেন না। আপনি এরপরে আপের জন্য ট্রেড নিতে পারবেন না, তার কারণ হচ্ছে আপনার কি পয়েন্ট অলরেডি উইক হয়ে গেছে। হ্যামারের যে শ্যাডোটা, সেইটা আপনার কি পয়েন্টকে ফুটো বানায় ফেলছে। তার মানে ওইটা অলরেডি উইক হয়ে গেছে, ওখানে এখন ফুটো হয়ে গেছে। এখন ওখান থেকে সেলার ঢোকা শুরু করবে, ওখান থেকে ড্রপ খায় বায়ার ওঠা শুরু করবে না। ওখান থেকে যেই আপনি নতুন কোনো প্রেসার ক্রিয়েট করতে যাবেন, তখন এটা ফুটো হয়ে নিচের দিকে ধাবিত হওয়া শুরু করবে। এই জন্য আমার গত ক্লাসের স্ট্র্যাটেজিটা ছিল যে অবশ্যই কি পয়েন্ট বা কি লেভেল থেকে অবশ্যই কি লেভেল থেকে ড্রপ খাওয়া লাগবে, কি লেভেলকে কিন্তু ব্রেক করা যাবে না, আর অবশ্যই ভলিউমটাকে কিন্তু বড় হওয়া লাগবে। তাহলে ওভারঅল আমরা যদি স্ট্র্যাটেজিটাকে ব্রিফিং করি, তাহলে আমাদের প্রথমে একটা স্ট্রং সাপোর্ট লেভেল ধরা লাগবে। অর্থাৎ আমরা স্ট্রং সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেল ধরবো, যেটাকে আমরা একটা কি পয়েন্ট বা কি লেভেলও বলতে পারি, এবং পরবর্তীতে আমরা ধরবো হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল। আমরা ধরবো একটা হ্যামার ক্যান্ডেল, যেটা আমরা সাপোর্ট লেভেলের থেকে ট্রেড নেওয়ার জন্য। আর যদি আমরা রেসিস্ট্যান্স লেভেল থেকে ট্রেড নিতে চাই, তাহলে আমাদের ধরতে হবে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল।
এবং পরবর্তীতে আমাদের দেখতে হবে যে সেখানকার ভলিউমটা হাই হয়েছে কিনা। যদি সেখানকার ভলিউমটা হাই হয় তাহলে আমরা বুঝবো যে এখানে সেলারের প্রেসার বেশি ছিল এবং পরবর্তীতে সেলারের প্রেসারটাকে টক্কর দেওয়ার জন্য এখানে বায়ারের প্রেসারও বেশি। যেহেতু বায়ারের প্রেসার বেশি, বাংলাতে একটা প্রবাদ আছে জানেন, বাংলাতে প্রবাদটা হচ্ছে ওই মাছের তেলে মাছ ভাজা, মাছের তেলে মাছ ভাজা বা তাওয়া গরম থাকতে থাকতে রুটি বেলে নেওয়া। মানে বিষয়টা আপনারা একটু হলেও অনুধাবন করতে পারছেন। অর্থাৎ মাছের তেলে মাছ ভাজা মানে যখন বায়ার স্ট্রং হয়ে আছে তখন আমি বাইয়ে ট্রেড নিয়ে প্রফিট হয়ে যাই, যখন রেসিস্টেন্স লেভেলটা স্ট্রং হয়ে আছে তখন আমি সেখানে, অর্থাৎ সেলার তখন স্ট্রং হয়ে যাবে, তখন আমি কি করব, অর্থাৎ মনে করেন যে এটা যদি আমাদের একটা উপরের একটা কি পয়েন্ট হয় এবং এটা যদি আমাদের একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল হয়, তাহলে এখানে কি, এখানে সেলার স্ট্রং হয়ে আছে, আমরা মাছের তেলে মাছ ভেজে নিই, সেলারের পাওয়ারে আমরা সেলারের পক্ষে ট্রেড নিয়ে প্রফিট করে বের হয়ে আসি। আর আমাদের ভলিউমটা অবশ্যই স্ট্রংলি দেখা লাগবে এবং মার্কেটের ক্যান্ডেল যখন চলমান থাকে তখন আমরা ক্যান্ডেলটাকে যদি একটু খেয়াল করি, ক্যান্ডেলটার আপ ডাউন যদি খেয়াল করি তাহলে আমরা সেখানে বুঝতে পারবো সেখানে বায়ারের প্রেসার কতটুকু আছে এবং সেখানে সেলারের প্রেসার কতটুকু আছে। তো আমি আশা রাখছি যে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পারছি। আমার গত ক্লাসের স্ট্র্যাটেজি নিয়ে এত পরিমাণে রিকোয়েস্ট, এত পরিমাণে সাইকোলজিক্যাল মানে ব্যাখ্যা দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল, তো যারা প্রাইস অ্যাকশন ট্রেডার আছেন তাদের জন্য আমি আশা করি এটা অনেক কাজে দিবে এবং আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের পার্সোনাল বা আপনারা এর আগে যতগুলো স্ট্র্যাটেজি শিখছেন ইনশাল্লাহ আপনারা সেটা ফিল্টারিং করতে পারবেন। আমার বিশ্বাস যদি আপনারা এই মার্কেটে কন্টিনিউয়াসলি থাকেন এবং আপনাদের প্রফিট মানে আপনাদের থেকে ডলার নিয়ে যাওয়ার মতো অ্যাবিলিটি অ্যাকচুয়ালি কারণ নেই। আর আজকে টোটাল মোটামুটি আমি আপনাদের একটা আপডেট জানাই রাখি, সেটা হচ্ছে যে আমি নেক্সট ব্যাচের ডিক্লারেশন দেওয়ার পর থেকে, অ্যানাউন্সমেন্ট করার পর থেকে মোটামুটি সিট প্রায় বুক হয়ে গেছে। তো আপনারা যারা এখনো সিট বুক করেননি তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা সিট বুক করে নেবেন, না হলে কিন্তু পরবর্তীতে কিন্তু ভাইয়া আমাকে বলতে পারো কিন্তু আমি ক্লাস করাতে পারবো না নেক্সট ব্যাচ স্টার্ট হওয়ার আগে। সো যারা এখনো বুক করেননি তারা বুক করে নেন। আর ট্রেডিংটাকে আপনাদের একটা প্রফেশন হিসেবে ধরেন। হ্যাঁ, ট্রেডিংটা একটা ইমোশন, ট্রেডিংটা একটা ভালোবাসা, ট্রেডিং কিন্তু যার রক্তে মিশে গেছে সে কিন্তু মানে ট্রেডিংটা ছাড়তে পারে না। তো যেই জিনিসটা আপনি ছাড়তে পারবেন না, আপনি যেই জিনিসটা আপনার রক্তে মিশে আছে তাহলে সেই জিনিসটা আপনি শেখার মতো শেখেন, যেন আপনি এখান থেকে প্রফেশনে আপনি এটাকে একটা প্রফেশন হিসেবে নিতে পারেন। অর্থাৎ আপনার প্রফেশন যদি আপনার হ্যাপিনেসের কারণ হয় তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না, আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। তো আশা করা যায় আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আমি যা বোঝাতে চাচ্ছি, আমি যেই স্ট্র্যাটেজিটা আপনাদের সঙ্গে ডিটেইলসে আলাপ আলোচনা করলাম আপনারা বুঝতে পারছেন। তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকল কোয়েশ্চেনের অ্যানসার নিয়ে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।